ওমান সাগরের বিস্তীর্ণ নীল জলরাশি, দিগন্তে সূর্যের রক্তিম আভা, কিন্তু এই শান্ত দৃশ্যপটের আড়ালে লুকিয়ে আছে এক তীব্র উত্তেজনা। যখন বিশ্ব ভাবছিল ইরান হয়তো এই আক্রমণের পর দুর্বল হয়ে পড়েছে, তখনই ওমান সাগরের বুকে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা, এক সাহসী পদক্ষেপ যা বিশ্বকে দেখিয়ে দিল ইরানের অদম্য শক্তি আর ইস্পাত কঠিন মনোবল। ওমান সাগরের বুকে ধীর গতিতে এগিয়ে চলেছে মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস ফিটজেরাল্ড। তার বিশাল আকৃতি যেন ক্ষমতার প্রতীক। হঠাৎ দিগন্তে একটি বিন্দুর মতো কিছু দেখা যায়। সেটি দ্রুত বড় হতে থাকে একটি ইরানি নৌবাহিনীর হেলিকপ্টার। মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস ফিটজেরাল্ড ধীর গতিতে ইরানের তত্ত্বাবধানে থাকা জলসীমার দিকে এগিয়ে আসছিল, কিন্তু তেহরান তার সার্বভৌমত্ব রক্ষায় অটল। ইরানি সেনাবাহিনীর নৌবাহিনীর তৃতীয় নৌ অঞ্চল নেদাজা থেকে একটি দ্রুত প্রতিক্রিয়াশীল হেলিকপ্টারকে মোতায়েন করা হলো। এটি ছিল কেবল একটি হেলিকপ্টার নয়, এটি ছিল ইরানের আত্মমর্যাদার প্রতীক। ইরানি হেলিকপ্টারটি দ্রুত মার্কিন যুদ্ধজাহাজের ওপর দিয়ে উড়ে যায়। হেলিকপ্টারের পাইলট স্পষ্ট রেডিও সতর্কবার্তা প্রদান করে, মার্কিন জাহাজটিকে ইরানের জলসীমা থেকে দূরে থাকার নির্দেশ দেয়। মার্কিন যুদ্ধজাহাজের ক্রুরা হতবাক। পিছু হটো, নইলে পদক্ষেপের মুখোমুখি হও। ইরানের প্রতিরক্ষামন্ত্রীর এই বজ্র কণ্ঠ যেন প্রতিধ্বনিত হচ্ছিল ওমান সাগরের বাতাসে। মার্কিন ফিটজেরাল্ড পিছু হটার আগে হেলিকপ্টারটিকে লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দেয় বলে অভিযোগ। এটি ছিল এক স্নায়ু যুদ্ধ, যেখানে 1 ইঞ্চিও ছাড় দিতে রাজি ছিল না ইরান। মার্কিন যুদ্ধজাহাজের ক্রুরা হেলিকপ্টারটি কাছাকাছি থাকলে তার সাথে সংঘাতের হুমকি দেয়। পরিস্থিতি চরম উত্তেজনার দিকে মোড় নেয়। ঠিক তখনই ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা কমান্ড হস্তক্ষেপ করে। তাদের নির্দেশ আসে স্পষ্ট ও অটল। ইরানি বিমান প্রতিরক্ষা কমান্ড হেলিকপ্টারটিকে সম্পূর্ণ বিমান প্রতিরক্ষা সুরক্ষায় ঘোষণা করে এবং আমেরিকান ডেস্ট্রয়ারকে তার পথ পরিবর্তন করার নির্দেশ দেয়। এটি ছিল এক অদম্য গর্জন, যা মার্কিন যুদ্ধজাহাজকে বাধ্য করে তাদের পথ পরিবর্তন করতে। ইরানের তাসনিম সংবাদ সংস্থা দাবি করেছে যে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানটি আত্মসমর্পণ করতে এবং তার সামুদ্রিক অঞ্চল থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিল। তাসনিম আরও দাবি করেছে যে হেলিকপ্টার পাইলট মার্কিন সতর্কবার্তা উপেক্ষা করে তার টহল অব্যাহত রেখেছে, যা ছিল ইরানের অটল সংকল্পের এক জ্বলন্ত প্রমাণ। 1980 সাল থেকে ইরান ও মার্কিন নৌবাহিনীর পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং হরমুজ প্রণালীতে মুখোমুখি সংঘর্ষের দীর্ঘ ইতিহাস রয়েছে। 2019 সালে আকাশসীমা লঙ্ঘনের কারণে ইরান হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন RQ-4A গ্লোবাল হক ড্রোন গুলি করে ভূপাতিত করে। ইরানের নৌবাহিনী প্রায়শই পারস্য উপসাগর এবং ওমান সাগরে বৃহৎ আকারে মহড়া পরিচালনা করে, যা তার ক্ষমতা প্রদর্শন করে এবং বিদেশি শক্তির বিরুদ্ধে প্রতিরোধের ইঙ্গিত দেয়। মাত্র কিছুদিন আগেই মার্কিন সমর্থিত ইসরায়েলের আকস্মিক বিমান হামলায় ইরানের মাটি কেঁপে উঠেছিল। 12 দিনের এক ভয়াবহ যুদ্ধ, যেখানে ইসরায়েল ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়, শীর্ষ কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করে। পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয়েছিল বোমা হামলা। 22 জুন বোমারু বিমান এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যোগ দিয়েছিল ইসরায়েলি অভিযানে। 24 জুন ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলার পর এক ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। মার্কিন হামলা সত্ত্বেও ইরান এখনও পারমাণবিক অস্ত্র চায়, এক বিশেষজ্ঞের ভয়ঙ্কর সতর্কবার্তা। আমেরিকা আর ইসরায়েলের একের পর এক হামলা সত্ত্বেও ইরান কি এখনও পারমাণবিক অস্ত্রের স্বপ্ন দেখছে? একজন শীর্ষ নিরাপত্তা বিশেষজ্ঞের সতর্কবার্তা কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছে। তিনি বলছেন, ইরানের সবচেয়ে বিপজ্জনক ক্ষমতা হলো কূটনীতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করা, আর এর লক্ষ্য একটাই, পারমাণবিক অস্ত্রের চূড়ান্ত লক্ষ্য। ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিজের ইরান প্রোগ্রামের সিনিয়র ডিরেক্টর বেহনাম বেন তালেবনু ফক্স নিউজ ডিজিটালকে বলেছেন, ইরানের পরবর্তী পদক্ষেপ হবে মেরামত, পুনর্গঠন এবং নতুন করে সবকিছু সাজানো। কিন্তু প্রশ্ন হলো, তারা এটা কিভাবে করবে? আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে ফ্লার্ট করে নাকি সম্পূর্ণ অন্ধকারে চলে গিয়ে? এটা এখনও দেখার বাকি, তিনি যোগ করেন। গত মাসে ইরানের পারমাণবিক কর্মসূচিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর ফোর্দো, ইস্পাহান এবং নাতানজ পারমাণবিক স্থাপনা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সরকারি মুখপাত্র ফাতেমে মোহেজেরানি নিশ্চিত করেছেন। তবে ক্ষতির পরিমাণ নিয়ে সন্দেহ রয়েছে, বিশেষ করে হামলার আগে ইরান কঠোর সুরক্ষিত স্থাপনা থেকে কোনো
সমৃদ্ধ ইউরেনিয়াম বা সেন্ট্রিফিউজ সরিয়ে নিতে সক্ষম হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও ট্রাম্প প্রশাসন দাবি করেছে যে তারা 3টি স্থাপনা নিশ্চিহ্ন করে দিয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা বলছেন তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিশেষজ্ঞরা বিশ্বাস করেন ইরান এখনও বাংকার ধ্বংসকারী বোমা থেকে ক্ষতির পরিমাণ মূল্যায়ন করছে এবং তারা যতটা সম্ভব পুনরুদ্ধার ও মেরামত করার চেষ্টা করবে, যার অর্থ তারা সময় কিনতে চাইবে। বেন তালেবুলু বলেছেন, নিঃসন্দেহে সরকার এখনও একটি কূটনৈতিক কৌশল তৈরি করবে যা কাউকে আটকে রাখার জন্য এবং এই সরকারের জন্য যতটা সম্ভব সময় বের করার জন্য ডিজাইন করা হবে। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আলোচনা শুরু হতে পারে বলে ইঙ্গিত দিলেও ইরান এখনই আলোচনার জন্য তাড়াহুড়ো করতে নারাজ। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সিবিএস নিউজকে এক সাক্ষাৎকারে বলেছেন, আমি মনে করি না যে আলোচনা এত তাড়াতাড়ি পুনরায় শুরু হবে। কূটনীতির দরজা কখনোই বন্ধ হবে না। বেন তালেবুলু যুক্তি দিয়েছেন যে তেহরান সম্ভবত আবারও IAEA-তে প্রবেশাধিকার সীমিত করার চেষ্টা করবে, কারণ তারা যে কোনো দর কষাকষির কৌশল ধরে রাখতে চাইবে। তার মতে ইরানের পরবর্তী পদক্ষেপ এবং সম্ভবত এই মুহূর্তে সবচেয়ে বিপজ্জনক ক্ষমতা হলো এর কূটনৈতিক ক্ষমতা। তিনি বলেন, এটি শাসক গোষ্ঠীর ক্ষমতা যে হয় দুর্বল হাতে আলোচনায় প্রবেশ করে এবং শক্তিশালী হাতে চলে যায়, অথবা তার প্রতিপক্ষের সামরিক বিজয়কে রাজনৈতিক বিজয়ে পরিণত হতে বাধা দেওয়ার চেষ্টা করে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা হয়, তা প্রত্যক্ষ বা পরোক্ষ হোক, ইরানিরা IAEA-তে প্রবেশাধিকার আটকে রাখবে। এটি ইতিমধ্যেই তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র, তিনি যোগ করেন। বেন তালেবুলু ব্যাখ্যা করেছেন, IAEA-কে দর কষাকষির একটি মাধ্যম হিসেবে ব্যবহার করা ইরানকে কেবল তার পারমাণবিক কর্মসূচি পুনঃপ্রতিষ্ঠার জন্য সময় নষ্ট করতে সাহায্য করে না। বেন তালেবুলু সতর্ক করে দিয়েছেন যে ইরান তার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ছেড়ে দেবে না। তিনি উল্লেখ করেছেন, 1980-এর দশকে ইরাকের সাথে যুদ্ধের সময় তেহরানের নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছিল। তার সবকিছুই তখন থেকে শুরু হয়েছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ড্রোন কর্মসূচি, সামুদ্রিক আগ্রাসন, আন্তর্জাতিক যন্ত্রপাতি এবং পারমাণবিক কর্মসূচি সবই 1980-এর দশকে শুরু হয়েছিল। তিনি বলেন, এই পারমাণবিক কর্মসূচি পুনরুজ্জীবিত করে ইরান একটি চূড়ান্ত প্রতিরোধক খুঁজছিল। ইরানি শাসন ব্যবস্থার এই বিশেষজ্ঞ সতর্ক করে দিয়েছেন যে ভূ রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য ইরানের পারমাণবিক কর্মসূচি বিকাশের 40 বছরের আবেগ মার্কিন সামরিক হস্তক্ষেপের কারণে পরিবর্তিত হবে না। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও ইরানের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছে তাতে 12 দিনের পাল্টাপাল্টি হামলার অবসান ঘটেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সংঘাতে নিজেদের বিজয় ঘোষণা করেছেন। ইরানও এই যুদ্ধে বিজয় দাবি করেছে। ইসরায়েলের দিকে 500টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল এবং প্রায় 1100টি ড্রোন হামলা চালায় ইরান। এত বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম পুরোপুরি কার্যকর ছিল না। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরোধের হার কমে গিয়েছিল, তবে এর মূল কারণ স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে ইসরায়েল তাদের ব্যয়বহুল ইন্টারসেপ্টর মিসাইলগুলো খুব প্রয়োজন ছাড়া ব্যবহার না করার কৌশল নিয়েছিল। টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের 5 শতাধিক ক্ষেপণাস্ত্রের মধ্যে 222টি ঠেকাতে ইসরায়েলের প্রায় $1.5 বিলিয়ন খরচ হয়েছে। ক্লাস্টার বোমা ওয়ারহেড এবং ইসরায়েলের ক্ষয়ক্ষতি। দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী 19 জুনের হামলায় ইরান তাদের ক্ষেপণাস্ত্রে একটি ক্লাস্টার বোমা ওয়ারহেড ব্যবহার করে। এই ওয়ারহেড প্রায় 8 কিলোমিটার এলাকার মধ্যে 20টি ছোট ছোট বিস্ফোরণ ঘটায়। এর মধ্যে একটি বিস্ফোরক আজর শহরে আঘাত হানে, যার শব্দ এবং ক্ষয়ক্ষতি ছিল ছোটখাটো রকেট বিস্ফোরণের মতো। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধি এবং ইসরায়েলের উদ্বেগ। একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইরান প্রায় 400 ক্ষেপণাস্ত্র লঞ্চার ব্যবহার করেছিল, যার মধ্যে ইসরায়েল 200টিরও বেশি ধ্বংস করতে সক্ষম হয়। এতে ইরানের ক্ষেপণাস্ত্র অভিযানে কিছুটা হলেও বাধা সৃষ্টি হয়েছে। তবে তিনি ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, সংঘর্ষের শুরুতে ইরানের কাছে প্রায় 2000 থেকে 2500 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল, তবে তারা দ্রুত গণ উৎপাদন কৌশলের দিকে এগোচ্ছে। আগামী কয়েক বছরের মধ্যে তাদের ক্ষেপণাস্ত্রের মজুদ 8000 থেকে 20,000-এ উন্নীত হতে পারে। এই তথ্য ইসরায়েলের জন্য নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আয়রন ডোম নিয়ে ইরানিদের উপহাস ব্যাপক ক্ষয়ক্ষতি এড়াতে না পারায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে রীতিমতো রসিকতা করেছে ইরান। দেশটির গণমাধ্যমে আয়রন ডোমকে উপহাস করে কার্টুন বানানো হচ্ছে। ইসরায়েলি শহরগুলোতে আঘাত হানা ক্ষেপণাস্ত্রের ভিডিওতে বাজানো হচ্ছে বিপ্লবী গান। ইরানি কর্মকর্তারা মনে করছেন, ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার জন্য একই সঙ্গে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা ছিল তাদের কৌশলগত সাফল্য।
ইরানের আত্মবিশ্বাস তুঙ্গে। ইরানের রাষ্ট্রীয় টিভিতে আইআরজিসির ডেপুটি কমান্ডার ইন চিফ মেজর জেনারেল আলী ফজলি দাবি করেছেন, ইসলামী বিপ্লবের ৪৭ বছরের ইতিহাসে ইরান সবচেয়ে ভালো প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে। সামরিক প্রস্তুতি, অপারেশনাল সংহতি এবং যোদ্ধাদের মনোবলের দিক থেকে আমরা আগে কখনো এতটা উঁচুতে ছিলাম না। যদিও ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভিত্তিক প্রতিরোধ ব্যবস্থা কিছুটা কৌশলগত শক্তি দেখিয়েছে, কিন্তু এর বড় ধরনের দুর্বলতাও উন্মোচিত হয়েছে। আধুনিক বিমান ও বৈদ্যুতিক যুদ্ধের সক্ষমতা আছে এমন শক্তির বিরুদ্ধে শুধু এই ব্যবস্থা সেভাবে কাজ করে না। এই কৌশলগত ঘাটতি পূরণে ইরান এখন জরুরি ভিত্তিতে রাশিয়ার S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও Su-35 যুদ্ধ বিমান সংগ্রহের উদ্যোগ নেবে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে চীনের কাছ থেকে যুদ্ধ বিমান নেওয়ার বিষয়টিকেও ইরান এখন বিবেচনা করবে, কেননা সম্প্রতি ভারত পাকিস্তান সংঘাতের সময় চীনের যুদ্ধ বিমান সক্ষমতা প্রমাণ করেছে। যুদ্ধবিরতি নয়, ইরান কি বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে? ১২ দিনের সংক্ষিপ্ত যুদ্ধের পর আপাত দৃষ্টিতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করে ইরান ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর করলেও তেহরান এটিকে স্থায়ী শান্তি হিসেবে দেখছে না, বরং তারা এটিকে স্ট্র্যাটেজিক পজ বা কৌশলগত বিরতি হিসেবে বিবেচনা করছে। দীর্ঘদিনের কৌশলগত ধৈর্য নীতির ধারাবাহিকতায় ইরান এখন যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য নতুন করে সংগঠিত হচ্ছে এবং ভবিষ্যতে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। রিপোর্ট মিডল ইস্ট আই। বিপর্যয়ের মাঝেও তেহরানের আত্মবিশ্বাস। সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র স্থাপনা ও পারমাণবিক গবেষণাগারে ব্যাপক আঘাত হানে। এতে আইআরজিসির শীর্ষ কর্মকর্তা, মহাকাশ বিভাগের প্রধান ও একাধিক পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। কিন্তু এই বিপর্যয়ের মধ্যেও ইরান নিজেদের প্রতিরোধ ক্ষমতা প্রমাণ করেছে। তাদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমও চাপের মুখে পড়ে যায়। এই ঘটনা প্রমাণ করে প্রতিকূল পরিস্থিতিতেও ইরান শক্তিশালী প্রতিরোধ করতে সক্ষম। সামরিক শক্তি পুনর্গঠনে জোর। এই যুদ্ধবিরতির সুযোগকে কাজে লাগিয়ে ইরান নিজেদের সামরিক শক্তি পুনর্গঠনে পূর্ণ মনোযোগ দিয়েছে। তারা ক্ষেপণাস্ত্র ভান্ডার সমৃদ্ধ করছে, ফাতাহ ও খাইবার শেকান এর মতো হাইপারসনিক প্রযুক্তির উন্নয়ন ঘটাচ্ছে এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করছে। যুদ্ধ থেকে পাওয়া শিক্ষা অনুযায়ী আধুনিক যুদ্ধে জয় পেতে শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোন যথেষ্ট নয়, প্রয়োজন পূর্ণাঙ্গ বিমান প্রতিরক্ষা ও আকাশাধিপত্য। তাই ইরান এখন রাশিয়ার S-400 প্রতিরক্ষা ব্যবস্থা, Su-35 যুদ্ধ বিমান এবং চীনের J-10 ও পঞ্চম প্রজন্মের J-20 যুদ্ধ বিমান সংগ্রহের পরিকল্পনা করছে। এছাড়া যুদ্ধের সময় ইরানের একটি বড় দুর্বলতা ছিল আকাশভিত্তিক আগাম সতর্কতা ব্যবস্থা এর অভাব। এই অভাব পূরণের জন্য চীন ও রাশিয়ার কাছ থেকে এসব অত্যাধুনিক প্রযুক্তি সংগ্রহ এখন তেহরানের প্রতিরক্ষা পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার। কূটনীতির ময়দানে ইরানের নতুন চাল। সামরিক প্রস্তুতির পাশাপাশি ইরান আন্তর্জাতিক কূটনীতির ময়দানেও নিজেদের অবস্থান জোরদার করতে চাইছে। তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছে। অভিযোগ, তারা ঘোষণাহীন যুদ্ধ শুরু করেছে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হেনেছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই বিচারিক প্রক্রিয়া পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত তারা পারমাণবিক আলোচনায় ফিরবে না। এরই মধ্যে ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করেছে। তারা সংস্থার তদারকি ব্যবস্থাকে পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়েছে। এমনকি যুদ্ধ শুরুর আগেই তারা গোপনে বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদ স্থানে সরিয়ে ফেলেছে বলেও জানা গেছে। যেহেতু কোনো স্থাপনায় তেজস্ক্রিয়তার লক্ষণ পাওয়া যায়নি, ধারণা করা হচ্ছে এই ইউরেনিয়াম মজুদ এখনো অক্ষত রয়েছে, যা ভবিষ্যতে কৌশলগত চাপ তৈরির অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে। কৌশলগত ধৈর্য সময়কে অস্ত্রে পরিণত করা। ইরান এখন কেবল যুদ্ধের ক্ষতি কাটিয়ে উঠছে না, বরং ধাপে ধাপে সামরিক, কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। তাদের বিশ্বাস, সময়ের সঙ্গে সঙ্গে ইসরায়েল আরও বেশি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপে পড়বে, আর সেই সময়কেই তারা কৌশলগতভাবে ব্যবহার করতে চায় নিজেদের পক্ষে ভারসাম্য টানতে। তেহরানের কাছে কৌশলগত ধৈর্য মানে শুধুই অপেক্ষা নয়, বরং এটি সময়কে একটি শক্তিশালী অস্ত্রে পরিণত করে ধাপে ধাপে প্রতিপক্ষকে দুর্বল করার দীর্ঘমেয়াদী এক রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধনীতি। ইরান কেন এখনো বিপজ্জনক? ইসরায়েল ইরান সংঘাতের পর বিশ্ব জুড়ে প্রশ্ন উঠেছে, ইরান কি সত্যিই দুর্বল হয়ে পড়েছে? বিশেষজ্ঞরা বলছেন, পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা এবং তাদের সহযোগীদের দুর্বল করে দেয়া হলেও ইরান এখনো মারাত্মক বিপজ্জনক। টাইমস অফ ইসরায়েলের বিশ্লেষণ।
12 দিনের এই সংঘাতের ফলস্বরূপ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বিমান হামলা চালানো হয়। দ্য ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের সিনিয়র ইরান গবেষক বেনি সাপ্তির মতে, হামলায় ইরানের কিছু গুরুত্বপূর্ণ স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অস্ত্র উৎপাদন বিলম্বিত হতে পারে। কিন্তু সাপ্তি দাবি করেছেন, এই হামলা হুমকির প্রকৃতি মৌলিকভাবে পরিবর্তন করেনি। তিনি বলেছেন, ইরানের শাসনের মূল ভিত্তি এখনও অটুট রয়েছে এবং তারা আবার শক্তিশালী হয়ে উঠতে পারে। 22 জনের মার্কিন হামলায় ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সুবিধাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছিল। এর মধ্যে নাতানজ, ইস্পাহান এবং বিশেষভাবে ফোর্দোর গভীরে থাকা সেন্ট্রিফিউজ অ্যারো ছিল। এই সুবিধাগুলোই ইরানের অস্ত্র গ্রেড ইউরেনিয়াম তৈরির মূল চাবিকাঠি। জর্জিয়া টেকের পারমাণবিক প্রকৌশল অধ্যাপক ডক্টর আনা এরিকসন ব্যাখ্যা করেছেন যে এই আক্রমণ বিপজ্জনক মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য ব্যবহৃত সেন্ট্রিফিউজগুলোর ওপর ছিল। তিনি বলেছেন, ইরান দীর্ঘকাল ধরে সেন্ট্রিফিউজ প্রযুক্তিতে পরিমাণ এবং গুণগত উভয় ক্ষেত্রেই বিনিয়োগ করেছে। আক্রমণের আগে ইরান প্রায় 6500টি IR-2M, 4000টি IR-4 এবং 3000টিরও বেশি IR-6 সেন্ট্রিফিউজ পরিচালনা করেছিল। এই উন্নত মডেলগুলোর গতি এবং গোপনীয়তা উভয় ক্ষেত্রেই পুরানো IR-1 ডিজাইনকে ছাড়িয়ে যায়। উদাহরণস্বরূপ IR-6 প্রতি বছর 10টি পৃথকীকরণ ইউনিট উৎপাদন করতে পারে, যা ইরানে কয়েক সপ্তাহের মধ্যে 60% সমৃদ্ধকরণ থেকে অস্ত্র গ্রেড উপাদানে স্থানান্তরিত করার ক্ষমতা দেয়। নতুন IR-9 সেন্ট্রিফিউজ, যা এখনও পরীক্ষার পর্যায়ে রয়েছে, সেই উৎপাদনকে 5 গুণ বাড়াতে পারে। এরিকসন আরও জানিয়েছেন যে আক্রমণের আগেই ইরানের কাছে প্রায় 400 কিলোমিটার উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ছিল, যা 10টি পারমাণবিক বোমার জন্য যথেষ্ট। এই মজুদ অক্ষত আছে কিনা তা এখনও অজানা। সংঘাতের সময় ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকেও লক্ষ্যবস্তু করেছে। তারা দাবি করেছে, ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং কমপক্ষে 2027 সাল পর্যন্ত দীর্ঘপাল্লার অস্ত্র উৎপাদনের ক্ষমতা বিলম্বিত হয়েছে। কিন্তু সাপ্তি সতর্ক করে বলেছেন, এই ব্যর্থতাগুলো নিয়ে আত্মতুষ্টিতে ভোগা উচিত নয়। তার মতে, এটি কেবল ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক কর্মসূচির বিষয় নয়, এটি শাসন ব্যবস্থার স্থিতিশীলতার বিষয়। তিনি উল্লেখ করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি হামলা IRGC জেনারেল সদর দফতর এবং এভিন কারাগারকেও লক্ষ্য করেছিল। সম্প্রতি সংঘটিত 12 দিনের যুদ্ধে ইসরায়েলের অন্তত 5টি সামরিক স্থাপনায় ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে বলে রাডার তথ্যের ভিত্তিতে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। ইসরায়েল কর্তৃপক্ষ এসব স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা এখন পর্যন্ত প্রকাশ্যে স্বীকার করেনি। দেশটির কঠোর সামরিক সেন্সরশিপ আইনের কারণে এসব তথ্য দেশটির গণমাধ্যমে প্রকাশ করাও নিষিদ্ধ। যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক এই স্যাটেলাইট রাডার তথ্য বিশ্লেষণ করেছেন। তারাই উদ্ধার করা নতুন এই তথ্যগুলো দ্য টেলিগ্রাফকে জানিয়েছেন। ইরান যেন রণহুঙ্কার দিল। তাদের শীর্ষ সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেখার্চি সাফ জানিয়ে দিয়েছেন, পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সকল সামরিক ঘাঁটি ইরানের হামলার আওতায়। শেখার্চি দাবি করেছেন, সাম্প্রতিক সংঘাতের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রই মূল দায়ী এবং ইরান তার আত্মরক্ষার জন্য ধ্বংসাত্মক প্রতিশোধ নিতে প্রস্তুত। শেখার্চি আল মায়াদিনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরান যুদ্ধ শুরু করেনি, কিন্তু প্রতিপক্ষের ধ্বংসাত্মক হামলার জবাবে 12 দিনের মধ্যে কার্যকরভাবে পাল্টা জবাব এনেছে। তিনি জোর দিয়ে বলেন, এই পাল্টা হামলায় শত্রুদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তার মতে, শক্তিশালী ইরানি প্রতিশোধমূলক অভিযান সহ্য করার পরেই প্রতিপক্ষরা যুদ্ধবিরতিতে বাধ্য হয়েছে। তিনি দাবি করেছেন, সংঘাত শেষ হওয়ার আগে শেষ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইরানি নিক্ষেপ করেছিল। শেখার্চির দাবি অনুযায়ী অসংখ্য ইসরায়েলি সামরিক, নিরাপত্তা এবং গবেষণা কেন্দ্র সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। শুধু তাই নয়, তিনি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন বাহিনীর মারাত্মক ক্ষয়ক্ষতির কথাও জানিয়েছেন। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, শেখার্চি বলেছেন, শত্রুদের বেশিরভাগ ক্ষয়ক্ষতি কঠোরভাবে গণমাধ্যম থেকে গোপন রাখা হয়েছে। তিনি পশ্চিমা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং চ্যালেঞ্জ করে বলেছেন, শত্রুরা যদি সত্যি গণতান্ত্রিক এবং সৎ হয়, তাহলে তাদের ক্ষয়ক্ষতি বিশ্বের কাছে প্রকাশ
প্রকাশ করতে দিন। তার মতে ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র বিশ্বের সবচেয়ে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকেও ভেদ করতে সক্ষম হয়েছে এবং ইসরায়েলের আকাশসীমা আমাদের কাছে হয়েছে। শেখার্চি নিশ্চিত করেছেন ইরানের অনেক হামলা কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং তেহরানের কাছে এখনও আরও অনেক কৌশলগত লক্ষ্যবস্তু রয়েছে। তিনি বলেছেন আঘাতপ্রাপ্ত লক্ষ্যবস্তুর প্রকৃতির কারণে শত্রুদের মনোবল ভেঙে পড়েছে। তার দাবি ইসরায়েলি সামরিক বাহিনীকে নিজেদের আশ্রয় কেন্দ্রে ফিরে যেতে হয়েছে, সাধারণ বসতি স্থাপনাকারীরা নয়। এছাড়াও তিনি প্রকাশ করেছেন যে ইরানি বাহিনী অনেক মার্কিন ও ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে। শেখার্চি স্পষ্টভাবে সতর্ক করেছেন ইরান যে কোনো নতুন আগ্রাসনের প্রচেষ্টার বিরুদ্ধে ধ্বংসাত্মক শক্তির সাথে প্রতিক্রিয়া জানাতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আবারও জোর দিয়ে বলেছেন পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিগুলো ইরানের ফায়ার রেঞ্জের মধ্যে। শেখার্চি মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সমর্থকদের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন যে কোনো ভুলের জবাব বিধ্বংসী হবে এবং ইরানের প্রতিশোধ আগের চেয়েও বেশি ধ্বংসাত্মক হবে, যেখানে নতুন এবং অপ্রত্যাশিত সামরিক কৌশল ব্যবহার করা হবে। তিনি স্পষ্ট করে বলেছেন যে কোনো ভুল বা আগ্রাসনের ক্ষেত্রে আমরা সমস্ত লাল রেখা অতিক্রম করব, অর্থাৎ ইরান তাদের সীমা অতিক্রম করতে মোটেই দ্বিধা করবে না। ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে শেখার্চি গর্ব করে বলেছেন দেশটির উন্নত এবং ধ্বংসাত্মক সামরিক শক্তি রয়েছে। তারা স্বাধীনভাবে অস্ত্র তৈরি করে, দ্রুত আপডেট করে এবং দীর্ঘস্থায়ী সংঘাতে জড়াতে ভয় পায় না। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের বিজ্ঞানী এবং প্রকৌশলীরা বিদেশি সহায়তা ছাড়াই অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে পারেন এবং ইরানের অস্ত্রাগার যে কোনো সংঘাতের ফলাফল পরিবর্তন করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে তারা বলেছেন তারা যে কোনো আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরানের তিক্ততার স্বাদ পাবে।